এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই আজকে খালি ঘরে আয়, তোর কইলজা কাইটটা গ্রামের ঘরে ঘরে বিলামু। রঙ্গন সেসব কানেও তুলল না। মারের ভয়ে পুকুরে বসে রইল টানা 3 ঘন্টা। আস্তে আস্তে যখন দেখলো শরীর কেমন গরম হয়ে আসছে, শীত শীত লাগছে, তখন কোনো রকম সাঁতার কেটে পুকুর পাড়ে এলো। ভয়ে ভয়ে ঘরে ঢুকতেই নাহার বেগম পিঠে 2 ঘা দিয়ে বললেন, এতক্ষণ কই ছিলি? কখন থাইকা ভাত বাইরা বইসা আছি, আমার মানুষ মনে হয় না তোর? রঙ্গন কাপড় ছেড়ে বিছানায় শুয়ে বলল, আরে খামো, প্লেটে ওঠায় রাখেন। রঙ্গন গরমের মধ্যেও কাঁথা মুড়ি দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। টিরটির করে ঠোঁটটা কেমন কাঁপছে। নাহার বেগম ঘরে এসে রঙ্গনকে অসময়ে ঘুমাতে দেখে আতঙ্কিত হয়ে উঠলেন। ভীত হয়ে কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রঙ্গন জ্বরের ঘরে বিড়বিড় করে কিসব যেন বলছে। নাহার বেগম রঙ্গনের মাথায় জলপট্টি দিলেন, কপালে চুমু খেয়ে কাদো কাদো গলায় বললেন, সব সময় পাগলামি করস কেন বাপ? কত বুঝাই তাও গো ধইরা বইসা থাকোস। মারে বোঝোস না বাপ? তোর বাপ হওয়ার পর থাইকা তোরে আঁকড়াইয়া ধইরা কোনো রকমে বাইসা আসি, তুইও আমারে বোঝোস না? রঙ্গন জ্বরের ঘরে কিছুই বুঝল না। বিড়বিড় করে বারবার সে রুমিয়ে রুমিয়ে বলে কিসব আকুতি মিনতি করছে। গুনগুন তোরের সঙ্গে পুতুল পুতুল খেলার ছলে তোরকে বলল, বুবু, বাবুটা তোমার কাছে কি আমার নামে আর কিছু বলেছে? তোরের বুকে যেন একটা ধাক্কা লাগলো। গলা দিয়ে কোনো স্বরে বের হলো না। মনোয়ারা চোখ রাঙিয়ে গুনগুনের দিকে তাকাতেই গুনগুন থেমে গেল। তোরে চোখের জল আড়াল করতে পাশের ঘরে চলে এলো। বিছানায় বালিশে মুখ গুজে হাও মাও করে কেঁদে উঠল। মনোয়ারা দরজার সামনে এসে দাঁড়ালেন। তোরের কষ্টে তার মন পুড়ে যাচ্ছে। মনোয়ারা তোরের মাথার কাছে এসে বসলেন। তোরিকে আদর করতে করতে বললেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও মা, সৃষ্টিকর্তার ওপরে কি আর কথা চলে? আল্লাহ তোমার কোল আবার ভরিয়ে দেবে, দুঃখ পেও না মা। তোরি হেঁচকি তুলতে তুলতে বলল, আল্লাহ বাবুর জায়গায় আমার প্রাণটা নিয়ে নিত তাও তো হতো। মনোয়ারা তোরিকে জড়িয়ে ধরে বললেন, কখনো নিজের মৃত্যু কামনা করতে হয় না, যা হয় ভালোর জন্যই হয়, ভাগ্যকে মেনে নাও গো মা। তোরি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাতে মনোয়ারা তোরিকে ঘুম থেকে তুলে তোরে আর গুনগুনকে খাইয়ে দিলেন। তোরে ঘুমো ঘুমো চোখে খাবারগুলো শেষ করলো। খেয়ে দিয়ে আবার ঘুমোতে গেল। বেচ্ছিরি আয়রনের ওষুধগুলো খেয়ে সারাদিন কেমন ঘুম ঘুম পায় শুধু। তোরে চেয়েছিল ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেবে, আসানের বকুনিতে তার সম্ভব হয়নি। গুনগুনও তোরে দুজনেই খেয়ে দিয়ে ঘুমে গেছে। বাড়ির ফটক দরজা ভেতর থেকে তালা দেওয়ার সময়ই দরজায় করাঘাত পড়ল। মনোয়ারা দরজা খুলে দাঁড়াতে দেখলো আহসান দাঁড়িয়ে। মনোয়ারাকে দেখে সালাম দিয়ে বলল, মা, তরি আছে? মনোয়ারা আহসানকে বসতে বলে তরিকে ডাকতে গেলেন। তরি তখন সবে মাত্র চোখটা বুঝেছে। মনোয়ারার ডাকে কোনো রকমে চোখ খুলে বিরক্তি নিয়ে এসে বলল, কি হয়েছে? খেয়েই তো শুয়ে এলাম, আবার ডাকছো কেন? মনোয়ারা ফিস ফিস করে বললেন, আস্তে কথা বল, আহসান এসেছে, পাশের ঘরে বসে আছে। আহসানের কথা শুনতেই তোরের ঘুম লাটে উঠল। আহসান এসেছে এত রাতে? কেন এসেছে? কোনো বিপদ হয়নি তো? তোরের শোয়া থেকে উঠে বসলো। দ্রুত শরীরের কাপড় ঠিক করে পাশের ঘরে গেল। সত্যি সত্যি আহসান এসেছে। তোরি হায় তুলতে তুলতে বলল, আপনি এত রাতে কোথা থেকে এলেন? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আহসান তরিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিল, কোমর জড়িয়ে ধরে বলল, বউকে দেখতে এলাম। যতই হোক আমার একটা মাত্র বউ বলে কথা। তরি আহসানের বুকে হেলে পড়ে বলল, কেন, আরো দুটো বিয়ে করার শখ আছে নাকি? আহসান মৃদু হেসে বলল, তুমি অনুমতি দিলে ভেবে দেখতে পারি। একটা বউকে খাওয়াতে পড়াতে পারলে আরো দুটোকেও পারবো, আমার কোনো সমস্যা নেই। তরির বড্ড রাগ হলো। আহসানের বুকে একখানা কামড় বসিয়ে দিয়ে সে ফুসতে ফুসতে বলল, করে দেখুন একবার, চুল টেনে দিব, কামড়ের রক্ত বার করে দিব, ঝাঁটা দিয়ে মেরে বিদায় করে দিব, আপনাকেও সঙ্গে আপনার দুটো বউকেও। আহসান তরিকে আর শক্ত করে চেপে ধরে বলল, তাই এসো, তোমাকে একটু কামড়ে দিচ্ছি। বলেই তরির তুলতুলে গালে কামড়ে দিল। তরি ফুটা মুখে বলল, খেয়েছেন রাতে নাকি ভাত মাখিয়ে খাইয়ে দিব? আহসান নত মুখে বলল, খেয়ে এসেছি, কিন্তু তুমি খাইয়ে দিলে
আবারও খাবো। তরি আহসানকে ছেড়ে তার জন্য ভাত আনতে গেল। রান্নাঘরের সামনে যেতেই মনোয়ারা এসে তরিকে বললেন, কি হয়েছে তরি? জামাই এত রাতে এলো, সব কিছু ঠিকঠাক আছে তো? কোনো বিপদ হয়নি তো? তরি সত্যটা চেপে গিয়ে আমতা আমতা করে বলল, এদিকে একটা কাজ ছিল তো, রাত হয়ে গেছে তাই আর এত রাতে বাড়ি ফেরেননি, সোজা এখানেই চলে এসেছেন। মনোয়ারা সবটা বুঝেও না বোঝার ভান করে চলে গেলেন। যে ছেলে মধ্যরাতে তরিকে এখান থেকে নিয়ে চলে যায়, সে করবে রাত 12টার পরোয়া? বউ পাগল ছেলে। আহসানের আজকে থেকে স্কুলের জয়েনিং। তরির সেটা নিয়ে খুশির অন্ত নেই। বাড়িতে সবাই খুব খুশি। বাবু চলে যাওয়ার পর সবার মন বিষণ্ণতায় ছেয়ে গিয়েছিল। এখন সবাই একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরেছে। আজ ভোরে আহসান যখন গোসল করে ঘরে এলো, সহসায় আহসানের দু বাহু পেছন থেকে জড়িয়ে ধরল তরি। আহসান ভেজা শরীরের সঙ্গে আকস্মাৎ লিপটে যাওয়াতে তরি বেশ খানিকটা ভিজেও গেল। তাতেও তার কোনো হেলদোল নেই। আহসানই তরির হাত চেপে ধরে বলল, সকাল সকাল বেড়া বেড়া তো আদর ভালোবাসা, মতলব কি? হ্যাঁ, চরিত্র হনন করতে চাও নাকি? তরি ওসব কিছুই শুনল না। আহসানের ঘাড়ে চুমু খেয়ে তাকে আরো শক্ত করে চেপে ধরল। আহসান কোনো সারা শব্দ না পেয়ে পিছু ফিরল। তরিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সহসায় কোলে তুলে নিল। বিছানায় তরিকে রেখে ঠোঁটের ভাঁজে চুমু খেয়ে বলল, ম্যাডামের মুড আজকে খুব ভালো দেখছি। নতুন চাকরির প্রথম দিনই ছুটি নিলে চাকরি টিকবে বলে মনে হচ্ছে না। আহসানের দুষ্টু ইঙ্গিত বুঝতে পেরে তরি লাজে লাল হয়ে যাহ বলে তার বুকে মুখ গুজল। আহসান কয়েক মিনিট সেভাবেই রইল, তারপর করুণ হয়ে বলল, রেডি হতে হবে ম্যাডাম। আপনার এসব ব্যাপার স্যাপার রাতে এসে দেখব, তখন পালাই পালাই করলেও আমি ছাড়ছি না। বলেই তরির দিকে তাকিয়ে চোখ মারল। তরির লজ্জায় গুটিয়ে পড়ল। আহসান আলমারি থেকে কাপড় বের করতে ব্যস্ত। তরি আহসানের আগোচরে একটা প্যাকেট বের করলো। আহসানের সামনে গিয়ে সেটা তুলে ধরে বলল, আপনার জীবনের এই বিশেষ দিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। যদিও আমি এখনো আয় করি না, যদি কখনো করি তাহলে আরো দামিটা দেব। বলতে খুব লজ্জা হচ্ছে, কিন্তু আপনার টাকা দিয়েই আপনার জন্য উপহার কিনেছি। আহসান কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, তুমি আমার জন্য কিছু কিনেছো তরি? সত্যি? তরি চোখ নামিয়ে বলল, হ্যাঁ, একটা শার্ট আছে ভেতরে। আমি শার্টের মাপটা বুঝি না, তাই রুমিকে নিয়ে গিয়েছিলাম। আমি পছন্দ করেছি, রুমি মাপ বলে দিয়েছে। কেমন হয়েছে একটু খুলে দেখুন তো। আহসান শার্টের প্যাকেটটা খুলে দেখলো। ভেতরে আকাশি রঙের ফুল হাতার একটা চমৎকার শার্ট। তরির পছন্দ এত সুন্দর, এত যত্ন নিয়ে কি করে পছন্দ করে কিনলো সে? আহসান শার্ট হাতে বলল, টাকা কোথায় পেলে তরি? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে একটা ব্যাংক কিনে দিয়েছিলেন, মনে আছে আপনার? ওটা ভেঙে ফেলেছি। বিশেষ দিনে একটা বিশেষ উপহার না দিলে হয়? আহসান তরির আরো কিছুটা কাছে এলো, কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বলল, কোনো বিশেষ উপহারের প্রয়োজন নেই তরি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার তুলতুলে বউ। তরি লজ্জায় আরেক দফা লাল হলো। হাসান সেদিন আর আলমারি থেকে কিচ্ছু বের করে পড়ল না। তরির দেওয়া শার্টটাই পরে স্কুলে গেল। চুলগুলো সুন্দর করে আঁচড়ে ঠিক যেন সাহেবদের মতো। যাবার সময় বাড়ির বড়দের সালাম দিয়ে যেতেও ভুলল না। এখন থেকে আহসানকে কি বলে ডাকবে তরি? আহসান মাস্টার? তাহলে তরি কি মাস্টারের বউ মাস্টারনি হতে পারে? আহসানের স্কুল ছুটি হবার কথা 1টার দিকে। সবকিছু গুছিয়ে সে আসলো আনুমানিক 1:30টার দিকে। প্রথম দিন বিধায় আসতে একটু দেরি হলো। আহসান স্কুল থেকে ফিরতেই তরি তাকে ঘিরে ধরলো। খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কেমন গেল শিক্ষক জীবনের প্রথম দিন আহসান মাস্টার? আহসান শার্ট খুলতে খুলতে তার পেশিবহুল শরীরখানা তরির নিকট উন্মুক্ত করে বলল, ভালোই, তবে প্রথম দিন তো, এই নতুন জীবনে অন্যরকম একটা পরিচয়, অপরিচিত একটা জায়গা, একটু নার্ভাস ছিলাম। বাচ্চা সামলানো আসলেই বেশ ধৈর্যের কাজ। একদিনেই কেমন হাঁপিয়ে উঠেছি। যদিও বাচ্চা সামলানো আমার পুরনো অভ্যাস। ছোট বাচ্চা বউটাকে তো আমিই বড় করলাম। যদিও এখনো অনেক কিছু বোঝে না মেয়েটা, কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদে। তরি মুখ ভার করে ফুঁসতে ফুঁসতে বলল, কে বাচ্চা? আমি বাচ্চা? রাতে কাছে এসে দেখবেন একদম কামড়ে দিব। এসেছে আমাকে বাচ্চা বলতে। তরি ফুসফুস করতে করতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। আহসান পেছন থেকে তরির হাত ধরে টান দিতেই তরি তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আহসান তরির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আলমারির তাকে একটা শাড়ি আছে, তোমার শার্টটার সঙ্গে মিল করে আকাশি রঙেরই কিনেছি।
সন্ধ্যায় ওটা পরে তৈরি থাকবে, একটা বিশেষ জায়গায় যাব। কোথায় যাব সেটা বরং তোলা রইল, গেলেই দেখতে পাবে। তোরই আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। আহসান দুপুরে খেয়ে ব্যবসার কাজের জন্য বের হয়ে গেল। চাকরি করলেও ব্যবসা সে ছাড়বে না। সকালে চাকরি আর বিকেলে বাবার সঙ্গে ব্যবসা, এটাই আপাতত তার জীবন। তোরই সন্ধ্যায় আলমারি থেকে আহসানের রেখে যাওয়া শাড়িটা পরে তৈরি হলো। বিয়ের পরদিন আহসান তাকে যে চুড়িগুলো এনে দিয়েছিল দু হাতে সেগুলো পরলো। সে যে গোজে পরিপাটি হয়ে বসে রইল। আহসান সময় মতোই তরিকে নিতে এলো। আসার সময় হাতে করে বেলে ফুলের গাছটা নিয়ে এলো। তোরে সেটা মাথায় পড়লো। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বেলে ফুলের, কি মিষ্টি ঘ্রাণ। খুব ফুরফুরে মেজাজে তোরে আহসানের সঙ্গে বাইকে বসলো। শক্ত করে চেপে ধরে আহসানের বুকে এক হাত, কাঁধে অপর হাত রাখলো। আহসান একটা বাড়ির নিচে এসে বাইকটা থামালো। তরিকে সঙ্গে নিয়ে সে বাড়িটার দোতলায় উঠলো। তরি সবকিছু ঘুরে ফিরে দেখে বোঝার চেষ্টা করছে আসলে ঠিক কোথায় এসেছে সে। অবাক করে দিয়ে বাড়ির দরজা খুললো অর্ক। তরিকে নিয়ে আহসান ভেতরে ঢুকতেই তরি দেখলো ভেতরে সৌম্য আর রঙ্গনও আছে। অবাক করার বিষয়, সৌম্যের সঙ্গে ভেতরে একটা মেয়ে বসা। দুজনেই সোফায় বসে আছে বউ আর বরের বেশে। পাশে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বসা। তরি বিস্মিত হয়ে আহসানকে বলল, সৌম্য ভাইয়ার বিয়ে আজ? আহসান মাথা দুলে সায় জানালো। তরি ফিসফিস করে বলল, মেয়েটা কে? আপনি তো আমাকে আগে কিছু বলেননি। আহসান প্রত্যুত্তরে বলল, সে এক বিরাট লম্বা কাহিনী, বাড়ি গিয়ে সবটা বলবো। তরি চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। রঙ্গন, অর্ক আর সৌম্য ব্যতীত এখানে কাউকে সে চেনে না। অপরিচিত পরিবেশে মানুষের মাঝে তাই বেশ ইতস্তত বোধ নিয়েই সে দাঁড়িয়ে রইল। সৌম্য আর দিলশান যখন একে অপরকে কবুল করে নিজেদের মাঝে জড়িয়ে নিচ্ছিল, তরি তখন নিজের বিয়ের স্মৃতিচারণ করছিল। বিয়ের দিন আহসানকে তার মোটেও সহ্যই হচ্ছিল না। ফিরে অবধি তাকায়নি একবার তার দিকে। মন খারাপ করে গোমরা মুখে বসেছিল। সেই লোকটার সঙ্গে বিয়ের ঠিক কতগুলো দিন কেটে গেল। কি অদ্ভুত বিষয়, সে কখনো ভাবেনি আহসানের সঙ্গে তার ভাব হতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছিল। সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতেও পারেনি শুরুতে, কিন্তু আজ কি হলো? আহসান কখন তার মনের গভীরে আবাসস্থল গেঁথে বসলো। দিলশান কাপা হাতে সাইন করলো। সৌম্যের ভেতরে সে সব কিছুই নেই। মনে মনে সে বিজয়ের হাসি হাসছে। দিলশানের পরিবারকে রাজি করাতে গিয়ে তার আর আহসানের যে কত গাঁঠখড় পোড়াতে হয়েছে। আহসান না থাকলে বিয়েটা হয়তো হতোই না। দিলশানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা গেলেও তার পরিবারকে রাজি করানোটা একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সৌম্যের বাবা মা বেঁচে নেই বিধায় তার কোনো অভিভাবক নেই। থাকার মধ্যে আছে শুধু একটা ছোট ভাই। অভিভাবকহীন ছেলেদের কাছে মেয়ের পরিবার সচরাচর মেয়েকে তুলে দিতে দ্বিধাবোধ করেন। আহসান এই সবটা কিভাবে যেন সামনে নিল। শুরুতে ঝামেলা করলেও শেষে আহসানের কথায় দিলশানের পরিবার ঠিকই রাজি হলো। স্বপ্নের দিলশান হায়াত সত্যি সত্যি আজ সৌম্য শিকদারের হলো। বিয়ের পর্ব শেষ হতে সৌম্য খেজুর ছিটালো। খাওয়া দাওয়ার ছোটখাটো একটা পর্ব হলো। খেয়ে আহসান দিলশানের হাতে একটা উপহারের বক্স দিয়ে বলল, তোমার জীবনের নব প্রারম্ভে আমার এই ছোট্ট উপহার দিলশান। আমার বন্ধুকে সুখী রেখো এবং নিজেও সুখী হও, সেই দোয়াই করি। দিলশান মুচকে হেসে তরিকে ইঙ্গিত করে বলল, তোমার বউ বুঝি ভারী মিষ্টি দেখতে। নিজের প্রশংসা শুনে লাজে তরি মাথা নিচু করে ফেলল। আহসান আর দাঁড়ালো না। অনেক রাত হয়ে গিয়েছে, তাই তরিকে নিয়ে এসে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই তরি প্রশ্নের ভান্ডার খুলে বসলো। সৌম্যের বিয়ে কখন ঠিক হলো, কিভাবে হলো, আর কত কি প্রশ্ন তার। আহসান ধীরে ধীরে তাকে সব বুঝিয়ে বলল। তরি সবকিছু শুনে সৌম্য ভাইয়া আপুকে এত ভালোবাসেন? ভালোবাসা যদি হতেই হয় তাহলে এমনই হওয়া উচিত। তরি চমকিত হয়ে বলল, সৌম্য ভাই দিলশান আপুর জন্য এত বছর অপেক্ষা করেছেন, এত ভালোবাসেন আপুকে? আহসান পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলল, সৌম্যকে বুঝি শুধু প্রেমিক পুরুষ মনে হয়? আমাকে দেখছি তোমার চোখেই পড়ে না? দিলশান কি সুন্দর করে সৌম্যর দিলে তাকিয়েছিল দেখেছিলে? তুমি পাজি মেয়ে, বিয়ের দিন ফিরে অবধি তাকাওনি। তরি ঠোঁট ফুলিয়ে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাব হয়েছিল বুঝি? আহসান সব জেনে বুঝেও তরিকে প্রশ্ন করলো, তো এখন ভাব হয়েছে নাকি তুলতুল? তরিকে প্রশ্নটা সত্যি সত্যি ভাবালো। হয়েছে কি ভাব আহসানের সঙ্গে তার? হয়েছে কখন হয়েছে তা তরি সত্যিই জানে না। মিনিট খানেক পরে তরি বিছানায় আহসানের বুকের উপরে হাতটা রেখে অপর হাত গালে রেখে বলল,
আচ্ছা, বিয়ের আগে আপনি আমাকে দেখেছিলেন আগে? মানে ভালো করে লক্ষ্য করেছিলেন? আপনি তো কয়েকবার আমাদের বাড়িতে এসেছিলেন বাবার সঙ্গে, কখনোই দেখেননি? আহসান বেশ ভেবে বলল, সেভাবে ঠিক মনে পড়ছে না, তবে একটা ঘটনা খুব মনে পড়ছে। বাবা একটা কাজে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। সেদিন আকাশ মেঘলা ছিল, আর তখন আমার বাইকও ছিল না। ফেরার পথে সে কি বৃষ্টি! আমার মা আমাকে বসতে বললেন। আমি তোমাদের বসার ঘরে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি থামলেই চলে যাব এমন ভাবনাই ছিল মাথায়। ওমা, হঠাৎ দুম করে আওয়াজ হওয়ায় বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে বৃষ্টির পানিতে আছাড় খেয়ে পড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আমাকে দেখে লজ্জা পেয়ে চোখ মুছে ছুটে পালালো। তরি মিনমিন করে বলল, ওটা গুনগুন ছিল। আমি আছাড় খেয়ে পড়ে ভ্যা ভ্যা করে মোটেও কাঁদিনি। আহসান ঠোঁট টিপে হেসে বলল, ও মা, তাই? তখন আমার বয়স ছিল 21 বছর, নব্বু ভার্সিটির স্টুডেন্ট, তাই বয়সটা বেশ ভালোই মনে আছে। হিসেব মতে তোমার বয়স তখন 11, আর গুনগুন তখন ছিল কিনা তাও আমার সন্দেহ। থাকলেও বৃষ্টির দিনে দৌড়ঝাঁপ করার মতো বড় ছিল না। তরি আহসানের বুকে এলো পাথারে কিল দিতে দিতে বলল, সব মিথ্যে। আমি মোটেও বৃষ্টির দিনে আছাড় খেয়ে পড়িনি। আহসান হা হা করে অট্ট হাসতে লাগলো। তরি রেগে মুখ ফুলিয়ে বসে আছে। আহসান তাকে আদরের ছলে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমাকে কখনো দেখোনি তরি? তরি এবার স্বাভাবিক হয়ে বসলো। টিপ্পনি কেটে বলল, আপনার বোধহয় বৃষ্টির রাশি। আপনি আরো একদিন আমাদের বাড়িতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার বাবার সঙ্গে এসেছেন। মা আপনাকে চুল মোছার জন্য বেছে বুঝে আমার গামছা খানাই দিয়েছিল। সেটা নিয়ে রাগ করে দুপুরে সেদিন ভাতই খাইনি। আমার গামছা আমি কাউকে ধরতে দিতাম না, একটু হিংসুটে ছিলাম, তবে শুধু গুনগুনকে দিতাম। আপনি যখন মাথা মুছে নিচ্ছিলেন, আমি আর গুনগুন লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আহসান বাঁকা হেসে বলল, সামান্য গামছা নিয়ে তো বাড়াবাড়ি। এখন যে প্রতিদিন বাসি ঠোঁটে চুমু খেতে হচ্ছে সেই বেলায়। তরি তেতে উঠে আহসানের দিকে এগোতেই আহসান তাকে এক ঝটকায় কাছে টেনে নিল। অভিমান রাগ সব জলে গেল। মাঝ রাত অব্দি ভাব ভালোবাসায় এক বিশাল পর্ব চলল। শেষে না পারতে মাঝ রাতে তরি তাকে শরীর থেকে টেনে সরালো। তাও সরল কোথায়? তরির দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে কেমন নেশালো দৃষ্টিতে তরিকে বারবার দেখছিল। আবছা আলো সেটা টের পেতেই তরি বলল, ঘুমাচ্ছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আহসান হাই তুলে বলল, তুমি ডানোর ডিব্বা খুলে রাখলে দোষ নেই, আমি একটু তাকালেই দোষ। তরি নিজের দিকে তাকাতেই জিব্বায় কামড় পড়ল। শাড়িটা কোথায় ছড়ে ফেলেছে আহসান কে জানে। উন্মুক্ত বক্ষস্থল ঢাকতে কোনো রকমে বালিশের নিচ থেকে একটা পাতলা কাঁথা বার করলো তরি। গলা অবধি ঢেকে তারপর শুয়ে পড়লো। আহসানকে নিয়ে বিন্দু মাত্র বিশ্বাস নেই। সকালে ওসব বাজে বাজে কথা বলে পিষে মারবে তরিকে। তরির জীবনে এখন নতুন কিছু বিষয় সংযুক্ত হয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্বও অনেকটা বেড়ে গেছে। অ্যাডমিশন ফ্রেশ চলাকালীন আহসান তাকে প্রচুর সাহায্য করেছে। তরিও অবশ্য কম চেষ্টা করেনি। অনলাইন কোর্সের পাশাপাশি আহসানের দেওয়া গাইডলাইন্সগুলো তার খুব কাজে এসেছে। আহসানের ইচ্ছে ছিল তরি তার ভার্সিটিতেই পড়ুক। সৃষ্টিকর্তার ইচ্ছেতে সেটাই হয়েছে। সবচেয়ে মজার বিষয়, তাদের সাবজেক্টও সেম, অ্যাকাউন্টিং। নাতাশাও তরির সঙ্গে একই ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু সাবজেক্ট ভিন্ন। তরির অ্যাকাউন্টিং আর তার ফিনান্স। আপাতত তৃতীয় বর্ষের ক্লাস চলছে তাদের। নাতাশার কাছ থেকে গোপন সূত্রে তরি শুনেছে তাদের ক্লাসের ওই বদ মেয়ে ঝুমুর যে আহসানকে ফোন দিত না, সে পরীক্ষায় ফেল করেছে। শুনে তরির প্রথমে খারাপ লাগলেও পরে ভালোই লেগেছে। পড়াশোনা বাদ দিয়ে অন্যের বরকে ফোন করে প্রেমালাপ জুড়ে বসলে এমনই হবে। আর রমিটাও এই বছর প্রথম বর্ষে উঠেছে। কয়েকদিন হলেও ক্লাস শুরু হয়েছে তাদের। আহসান খুব চেষ্টা করেছিল রুমিকে পাবলিকে চান্স পাইয়ে দেওয়ার। কপাল মন্দ ভুলে রুমি পেল না। সেকেন্ড টাইম দিতে চেয়েছিল, কিন্তু আহসান আর দিতে দেয়নি। বাড়ি থেকে কাছাকাছি পড়ে সেরকম ভালোই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছে। প্রথম রুমির এই নিয়ে মন খারাপ হলেও এখন আর হয় না। বিশ্ববিদ্যালয় জীবনটা মন্দ লাগছে না। নতুন নতুন বান্ধবী হয়েছে তার। আমার রুমিরে লাগবো। আপনি বলছিলেন সরকারি চাকরি পাইলে রুমির ঘরে তুলবেন, পাইছে না চাকরি, এখন নিজের কথা রাইখেন, রুমির আয়না দেন। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, রুমি কি বাজারের বিক্রি করা সবজি যে চামো আর দিয়া দেবে? কবে কোন কথা বলছি তা ধইরা বইসা থাকলে হইব? রঙ্গন তীব্র প্রতিবাদ করে বলল, কি আপনি আমারে কথা দিছিলেন, এত কথা আর
বরখেলাপ করলে আমি বাড়ি ছাইয়া জামুগা। এতদিন বেকার আসিলাম, থানার খোটা দিয়া খামাখা রাখছেন, এখন আর পারবেন না। নাহার বেগম রঙ্গনের তেজ দেখে বুঝে গেলেন ছেলেকে দমানোর মতো সাধ্য তার নেই। বসে বসে ভাবতে লাগলেন কি করে রুমিকে তিনি চাইবেন। রঙ্গন নিজের কথা সত্যি রেখেছে। একের পর এক পরীক্ষা দেওয়ার পরও যখন তার চাকরি হচ্ছিল না, শেষে আহসান পরামর্শ দিল স্কুলের টিচার পদে নিয়োগ দিচ্ছে, সেখানে চেষ্টা করার জন্য। আপাতত রঙ্গন ফিনান্সের শিক্ষক হিসেবে ঢুকেছে। আহসানও চাকরির মধ্যেই আরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। ভালো জায়গায় টিকে গেলে প্রাইমারির পদটা ছেড়ে দেবে। রঙ্গন অনেক চিন্তা ভাবনার পর অর্ককে ফোন দিল। অর্ক তখন মাত্র অফিস থেকে ফিরেছে। সে ব্যাংকার হিসেবে জয়েন করেছে 4 মাস হলো। আগে আহসানের মতো প্রাইমারি সেক্টরে ছিল। অর্ক ফোন ধরেই বলল, কি অবস্থা বন্ধু, কেমন চলছে দিনকাল? রঙ্গন ভনিতা বাদ দিয়ে বলল, আর ভালো থাকা। অর্ক সিরিয়াস হয়ে বলল, কেন, কি হয়েছে? রঙ্গন শুধু বলল, ফোনে এত কিছু বলতে পারবো না, সন্ধ্যায় মোড়ের চায়ের দোকানে আসিস। বিকেলে আহসান বাড়িতেই কিছু ছেলে মেয়েকে ব্যাচে পড়ায়, ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চা। ওপাশে খালি একটা ঘর ছিল, বাড়ির পুরনো জিনিস রাখা হতো সেখানটায়। আহসান সেখানে পুরনো কিছু বেঞ্চ ফেলে পড়ানোর ব্যবস্থা করেছে। সারাদিন কঠোর পরিশ্রম করে সে। সকালে স্কুল, বিকালে বাচ্চা পড়ানো, আর শেষে সন্ধ্যায় বাবার সঙ্গে ব্যবসার কাজ। সেই নিয়ে তোরের সঙ্গে গতকালও বেশ মন কষাকষি হয়েছে। আগের মতো আহসান তাকে মোটেও সময় দেয় না। অবশ্য আহসানকে দোষ দিয়ে লাভ কি? সে তো নিজেই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে। তবুও আহসানের উপরে মান অভিমানের শেষ নেই তার। বিকেলে বাচ্চাদের ছুটি দিয়ে আহসান ঘরে এসেছিল। পরনের শার্টটা ঘামে ভিজে গেছে, সেটা পাল্টে এখন সে কাজে যাবে। তরি বিছানায় বসে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল। উজ্জ্বল শ্যামলা বর্ণের শরীরে ঘাম যেন চকচক করছে। আহসান এখন ভীষণ তাড়ায় আছে। তরির খুব ইচ্ছে হলো তাকে একটু জ্বালাতন করবার। একটু বাজে দেখলে কেমন হয়? তরি পেছন থেকে আহসানের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছেন আহসান মাস্টার? আহসান শার্টের বোতাম লাগিয়ে নিতে নিতে বলল, বাবা অপেক্ষা করছে, আজকে নতুন মাল আসবে, বাবা একা সামলাতে পারবে না। তরি মেছে অভিমান করে সরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শরীর আঁচলটা বক্ষস্থল থেকে বেশ কিছুটা নিচে নামালো। চুলের খোপাটা খুলে চুলগুলো এলোমেলো করলো। ব্লাউজটার পিঠ খোলা বিধায় গলা কিছুটা বড়। আহসানকে প্রলুব্ধ করার কৌশল আর কি। তরি কিছু না বোঝার ভান করে দরজা আটকে দরজাটাকে আড়াল করে এমন আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে রইল। আহসান তৈরি হয়ে বের হওয়ার সময় তরিকে ওভাবে দেখে স্তব্ধ হয়ে গেল। এ কি অবস্থা? তরির ভাবখানা এমন যেন সে কিছুই জানে না। আহসান তার কৌশল বুঝতে পারল। তরিকে সহসায় কোলে তুলে নিতেই তরি পালানোর জন্য আকুপাকু করতে লাগলো। ঘাট হয়েছে তার। আহসান সত্যি সত্যি এবার কিছু একটা করেই বসবে। আহসান তরির কোনো কথা শুনলই না। দম করে বিছানায় এনে ফেললো তাকে। মসৃণ কোমরে একটা হাত রেখে তরির রুষ্টদয় নিয়ে মেতে উঠল। নিজের ফাঁদে তরি যেন নিজেই পিছলে পড়লো। ছাড়া পাবার জন্য অস্থির হয়ে উঠল। আহসানই বা কম যায় কি সে? তরিকে এক ছটাকের ছাড় দিতেও রাজি নয় সে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তরি টুস করে একটা কামড় দিল আহসানের চঞ্জুতে। আহসান ব্যথা পেয়ে সরে যেতেই তরি দৌড়ে পালালো। আহসানকে প্রলুব্ধ করার শখ আজীবনের মতো মিটে গেছে তার। আহসান মিটিমিটি হাসতে হাসতে তরিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাচ্ছ তরি রানী? বড্ড আদর পাবার ইচ্ছে না? এসো, আদর করছি। তরির সেসব শোনার সময় আছে? কান চেপে ধরে দৌড়ে পালালো সে। পিছু ফিরে একবার তাকালো না অব্দি। সন্ধ্যার পর অর্ক আর রঙ্গন চায়ের দোকানে গিয়ে বসলো। অর্ক চায়ের চুমুক দিয়ে রঙ্গনকে বলল, কি হয়েছে বন্ধু, তোমার মন মেজাজ খারাপ দেখছি, বাড়িতে কিছু হয়েছে? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল, গত কয়েক বছর যাবৎ এক জ্বালায় মরছি, আমি বিয়ে করতে চাই। অর্ক মস্করা করে বলল, সেটা তো স্বাভাবিক, কোথায় চাকরি পেয়েছিস? বিয়ে করে আমাদের গান বাজনার সুযোগ করে দিবি, আমি একটু গিটার নিয়ে বসবো, সেখানে নিজের মন খারাপ করে বসে আছিস? রঙ্গন কপালে হাত রেখে বলল, আমি যারে বিয়ে করতে চাই তাকে পেতে গেলে অনেক কিছু বিসর্জন দিতে হইব। সর্বপ্রথম স্যাক্রিফাইস করতে হইব বন্ধুত্ব। অর্ক চোখ কপালে তুলে বলল, মানে রঙ্গন, ঠিক করে বল, কি বলতে চাচ্ছিস? আমার মাথায় কিন্তু অন্য চিন্তা আসছে। রঙ্গন দু হাতে মাথা চেপে রেখে বলল, যা ভেবেছিস তাই। আমি রুমিকে পছন্দ করি। রুমি আমার বাচ্চাকালের ভালোবাসা,
আহসানের অগোচরে রুমির সঙ্গে বর বউ খেলতে খেলতে সেই ইচ্ছেটা কবে যে মাথায় চড়ে বসলো। বিশ্বাস করো, রুমির প্রতি আমার ভালো লাগাটা মোহ নয়। তোরা রুমিকে চিনিস ভার্সিটিতে উঠে? আমি তো ক্লাস 1 থেকে আহসানের সঙ্গে পড়েছি। আহসানের বাড়িতে গিয়ে এক থালায় আহসানের সঙ্গে ভাতও খেয়েছি। বড় হওয়ার পর রুমি যেভাবে আমার সামনে আসে না, কিন্তু ছোটবেলায় ও আমার সামনে বড় হয়েছে। এটাকে আর যাই বলা হোক, মোহ বলা যায় না। আমি রুমিকে অনেক পছন্দ করি। আমি জানি আমি ভুল করেছি। আহসান আমার বন্ধু। আহসানের বোনকে আমার নিজের বোনের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি, হয়নি। রুমিকে আমি বোনের জায়গায় ভাবতে গেলেই আমার সব কিছু ওলট পালট লাগে। সময়ের সঙ্গে সঙ্গে কখন যে রুমির প্রতি আমার অনুভূতি পাল্টে গেল জানি না। আমি যদি রুমিকে চাই, আহসান হয়তো দেবে না। বন্ধুত্ব আর রুমি দুটো জিনিসই চিরদিনের মতো হারিয়ে ফেলবো। আমার মাথা কাজ করছে না। আমি এই দুটো সম্পর্কের আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আহসান আমার ছোটবেলার বন্ধু, অপরদিকে রুমি আমার পছন্দের মানুষ। আমি জানি না কি করব। অর্ক মনোযোগ দিয়ে সবটা শুনলো। রঙ্গনকে ভেঙে পড়তে দেখে খারাপ লাগছে তার। অর্কের মাথায় তখনই চমৎকার একটা আইডিয়া এলো। এইভাবে সাপও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। অর্ক চার কাপটা তরির টেবিলে রেখে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, খুব রিস্ক বাট কাজের। তুই আগে খালাম্মাকে রাজি করা, তারপর বাকিটা আমি দেখছি। রঙ্গন মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, আম্মা তো রাজি। রুমিরা এখন বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলেও সে মেনে নিবে। সমস্যাটা হচ্ছে আহসান। অর্ক ভ্রুকুচকে চৌকস হেসে বলল, সেটাই তো, খালাম্মাকে তুই আসানদের বাড়িতে পাঠাবি। বলবি রুগ্ন অসুস্থ হওয়ার ভান করে যেতে, গিয়ে বলবি একেবারে কাঁদো কাঁদো হয়ে তোর সঙ্গে রুমির বিয়ের প্রস্তাব দিতে। এখন খালাম্মার অ্যাক্টিংয়ের উপর বাকিটা নির্ভর করছে। খালাম্মার অভিনয় যতটা প্রাণবন্ত হবে, বিয়ের বাজনা তত তাড়াতাড়ি বাজবে। আর তুই আগে আহসানকে নিজ থেকে ফোন করবি না। খালাম্মার কান্নাকাটি দেখলে আহসানই তোকে বাধ্য হয়ে ফোন করবে। তখন তুই সবকিছু না জানার ভান করবি। 3-2-1 পরে খালাম্মাকে আবার পাঠাবি, আগের মতো অভিনয় শিখিয়ে পাঠাবি। এরপর আহসান তোর সঙ্গে ফাইনাল ডিসকাশনে আসতে চাইলে তখন বলবি যে খালু মারা যাওয়ার পর খালাম্মাই তোর সব। রুমিকে তুই বোনের চোখে দেখেছিস, কিন্তু এখন খালাম্মা অসুস্থ। মৃত্যুর আগে শেষ চাওয়া রুমিকে নিজের ঘরে বউ করা, তাই তুই এখন রুমিকে বিয়ে করতে রাজি আছিস। আর কথাগুলো স্বাভাবিকভাবে বলবি না, চোখে প্রয়োজন হলে পেঁয়াজ ডলে নিবি। এরপর কান্নামাখা গলায় সবটা বলবি। আহসানের যদিও মন নরম, খালাম্মার কান্না দেখলেই গলে যাবে। তোর কাদার প্রয়োজন হবে না, তবে সেফটি ফার্স্ট, সো বি কেয়ারফুল। বন্ধুত্ব ছিন্ন না করে রুমিকে বিয়ে করার এটাই মোক্ষম উপায়। সাপও মরল আর লাঠিও ভাঙল না। খালাম্মাকে ঠিকঠাক বুঝিয়ে তারপর পাঠাবি। খালাম্মার অ্যাক্টিংয়ের উপরই কিন্তু এখন সবটা। আর একদমই তাড়াহুড়ো করবি না, ঠান্ডা মাথায় সবটা বুঝে শুনে কোপ দিবি। আমি আর সৌম্য আহসানের ক্লোজ। আহসান অবশ্যই আমাদের সবকিছু বলবে। আমি তোর দিক থেকে তোর হয়েই সাফাই গাইব। ভাব ধরবো আমি অগ্রিম কিছুই জানি না, কিন্তু আহসান সব বলার পর তোর পজিটিভ দিকগুলো আহসানের কাছে তুলে ধরবো। রঙ্গন হা করে এতক্ষণ সবটা শুনে থ বনে গিয়েছিল। অর্ককে এ কারণেই বোধ হয় বিটলা বলা হয়। কি সুনিপুণ কৌশল! রঙ্গনের মাথায় এসব কিছু একবারও আসেনি। রঙ্গন নিজের চুলে হাত বুলিয়ে বলল, আমাকে কবে পাঠাবো? অর্ক ভেবে ভেবে বলল, কাল বা পরশু। এরপর 2 দিন সরকারি ছুটি আছে। আহসান, রুমি আর আহসানের ওয়াইফ 3 জনই সেদিন বাড়িতে থাকবে। খালাম্মা এত মানুষের মাঝে ঘাবড়ে গিয়ে অ্যাক্টিং করতে পারবে না। কাল বা পরশু সবকিছু খোলা। দুপুরের আগে আগে খালাম্মাকে পাঠাবি। আহসানের বাবা থাকলে থাকবেন, বাট মেইন ফোকাস আহসানের মা আর দাদি। ওনাদের থেকে কথা পাস হলে খালু আর আহসানের কানে যাবে। এরপর আরেকদিন আহসান বাড়িতে থাকাকালীন খালাম্মাকে পাঠাবি। রঙ্গন পকেট থেকে মানি ব্যাগটা বার করে বলল, তাহলে কালই পাঠাবো আম্মাকে। চল বাজার থেকে আম্মার জন্য একটা নতুন শাড়ি কিনবো। নতুন শাড়ি পরে আম্মা ছেলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবেন। বিয়ে বাড়িতে পুরনো শাড়ি পরে যাওয়ার মানায় বল? রঙ্গনের কথা শুনে অর্ক হেসে ফেলল। বাইকে চড়ে শাড়ি কেনার উদ্দেশ্যে 2 বন্ধু বাজারের দিকটায় গেল। রঙ্গন নতুন শাড়ি কিনে নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি এলো। ঘরে ঢুকেই ব্যাগটা নাহার বেগমের হাতে দিয়ে বলল, ধরেন আম্মা, আপনার লাইগা গিফট আনছি, গিফট। নাহার ব্যাগটা খুলে সত্যি দেখলেন ভেতরে একটা শাড়ি। মতলব কি এই ছেলের? এত সভ্য ভদ্র ছেলে তো তার নয়। রঙ্গনকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার লাইগা শাড়ি কিনা আনছিস? বাপ সত্যি কইটা বলতো, তোর মাথায় কি ঘুরতাছে? মানুষের পোলাপান খুশি থাকলে তাদের বাপ মা খোদা তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, অথচ তোর এই খুশি দেখলেই আমার ডর লাগে। না জানি আমার মাথায় কখন কাঁঠাল ভাঙা খাস। রঙ্গন বিছানায় বসে বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, কালকে নতুন শাড়ি পইরা আপনি রুমিদের বাড়িতে যাইবেন ঘুরতে না?
আমার আর রুমির বিয়ের পাকা কথা সারতে। নাহার বেগম আকাশ থেকে পড়লেন যেন, চিৎকার করে বললেন, কি তুই কি পাগল হইছিস রে রঙ্গইনা? এমন থাবড়া দিমু যে জন্মের বিয়ের স্বাদ মিথ্যা যাইব। রঙ্গন দাঁত কিরমির করতে করতে বলল, আপনি বিয়ে দিবেন না আমারে? এই কথা বলেই সে পাশের ঘরে গিয়ে খাটের তলা থেকে ইঁদুর মারার বিষ এনে নাহার বেগমের সামনে সেটা তুলে ধরে বলল, যদি কালকে বিয়ার কথা কইতে রুমিদের বাসায় না যান তাইলে এই বিষ সব পেটে ঢালমু। আপনার এত সয় সম্পত্তি সব কাউরাই খাইব। নাহার বেগম মুখ ভেঙচি কেটে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।